শিক্ষার্থীর ধর্ষণ চেষ্টার প্রতিবাদে আন্দোলনে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি চলছে। সকালে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এরই মধ্যে শিক্ষার্থীরা প্রক্টর সহ পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবি জানিয়েছেন। এর আগে অভিযুক্তকে গ্রেপ্তারে শুক্রবার ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষ হয়। এরপর শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা করেন। পাশাপাশি প্রক্টরের অফিসে তালা ঝুলিয়ে দেয় এবং পুরো প্রক্টোরিয়াল টিম অবাঞ্ছিত ঘোষণা করে। এই ক্যাম্পাসে এখন আমরা অনিরাপদ বোধ করি, আর এই দায় আসলে কার সেইটার বিরুদ্ধে আমাদের আজকের অবস্থান কর্মসূচি। আসামিকে গ্রেফতার করতে আর কতক্ষণ সময় ওনাদের লাগবে এটা ওনারা আমাদেরকে জানিয়ে যাবেন। আর যে 7 দিন কর্মসূচি ওনারা চেয়েছেন, এই 7 দিন কর্মসূচি যদি আপনারা দেখেন তাহলে সেই 7 দিন আসলে 1.5 মাস। 4 দিন পর আমাদের ক্যাম্পাস বন্ধ হয়ে যাবে। এখানে 3 দিন ক্যাম্পাস খোলার পর শুক্র শনি, ওই দিক দিয়ে 2 দিন, 2 মাস পরে আসলে ভিকটিমের মেন্টাল স্টেট কি থাকবে। আর এ বিষয়ে আরো খবর নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে? কি বলছেন শিক্ষার্থীরা এই বিষয়ে? বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? মুন্নি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখনো পর্যন্ত কিন্তু কেউ এখানে উপস্থিত হননি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, 2 জন উপাচার্য এবং মাত্র আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কিন্তু এই প্রশাসনিক ভবনের সামনে এসেছেন এবং এখানে আসলে তিনি ভেতরে ঢোকার চেষ্টা করবেন হয়তো মনে হচ্ছে। তবে শিক্ষার্থীরা কিন্তু প্রশাসনিক ভবন আটকে রেখেছেন, তালা দিয়ে রেখেছেন এবং এখানে কাউকে তারা প্রবেশ করতে দিচ্ছে না এবং কাউকে তারা বের হতে দিচ্ছে না ভেতর থেকে। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো যে তাদের দাবিগুলো আসলে কি এবং কি পরবর্তী তাদের কর্মসূচিটা আসলে কি। আমাদের দাবি একটাই, বর্তমানে যে আমাদের যে ভিকটিম, আমাদের সবার প্রাইমারি কনসার্ন হচ্ছে আসামি কেন এখনো গ্রেফতার হলো না। আমরা এই বিষয়ে আজকে জবাবদিহিতা চাইতে আমাদের রেজিস্ট্রার ভবন অবরুদ্ধ করেছি। পরবর্তী কর্মসূচিতে যেন যায় নাই যাওয়া লাগে, অপরাধী যেন ধরা পড়ে যান, আমাদের দাবি মূলত এইটাই। কিন্তু তারপরে যদি বিসি স্যার আমাদেরকে আবারও ব্যর্থ করেন তাহলে আমরা আবারও আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আপনারা কোনো আপডেট পেয়েছেন কিনা? না, এই পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি। সর্বশেষ আপডেট ছিল যে তারা একটা সিসিটিভি ফুটেজ দিয়েছে 3 দিন পরে। সেটা প্রথম দিন কেন এই ফুটেজ দেওয়া হয়নি সেটা আমাদের প্রশ্ন। তারা শিক্ষার্থীদেরকে ষড়যন্ত্রকারী বলছে। তারা বলতেছে শিক্ষার্থীরা অসহযোগী আচরণ করেছে, এই সিসিটিভি ফুটেজ নিয়ে। কিন্তু সিসিটিভি ফুটেজ দেওয়ার দায়িত্ব তো প্রশাসনের। প্রশাসন কেন আইন বাহিনীকে এই ফুটেজ দিতে পারেনি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। মুন্নি, শুনছিলেন যে শিক্ষার্থীদের মূল যে দাবি, সেই দাবি হচ্ছে প্রশাসনের কাছে মূলত জবাবদিহি চাওয়া যে কেন এতদিন আসামি গ্রেফতার হলো না। ঘটনার 5 দিন হয়ে গেল, কেন পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না যে আসামি কোথায় যাবে, কোন অবস্থায় আছে। ফলে এটা জানার জন্য এবং এই বিষয়ে চাপ প্রয়োগ করার জন্য আজকে তারা প্রশাসনিক ভবন অবরোধ করেছেন এবং যে পর্যন্ত তারা দাবি না জানতে, তাদের চাওয়াটা না পূরণ হবে সে পর্যন্ত তারা অবরোধ করে রাখবেন। মুন্নি। রায়ান বিন আমিন, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও আমরা আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার প্রতিবাদে আন্দোলনে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেখান থেকে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন। দর্শক, নবগঠিত সংগঠন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সাথে সৌজন্য সাক্ষাতে কথা বলছেন 71 টেলিভিশনের সিইও শফিক আহমেদ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এর মধ্যে অন্য পৃথিবীর অন্যান্য দেশে কিভাবে টেলিভিশন পরিচালিত হয়, টেলিভিশনে কি নীতিমালা আছে, সেগুলোর আলোকে আমরা এগুলো তৈরি করার জন্য অলরেডি একটি সাব কমিটি তৈরি। এই সংগঠনের কনস্টিটিউশন সহ কিভাবে কি হবে সেটির জন্য একটা সাব কমিটি, সমস্ত কিছু তারা কিন্তু তৈরি করছে। এটা একদিনে এক রাতে হবে ব্যাপারটি তা নয়, কিন্তু এই সংগঠন কোনোভাবেই অন্য কোনো সংগঠনের প্রতিযোগী সংগঠন হিসেবে নয়। একই রকমভাবে এখানে যেহেতু সংবাদপত্রের মালিক যারা সম্পাদক, তাদের সম্পাদক পরিষদের সাথে আমাদের একটা সৌহার্দ্য সম্পর্ক থাকবে, একটা সমঝোতার সম্পর্ক থাকবে। কারণ তারা সংবাদপত্র, তাদের মাধ্যম প্রিন্ট, আমাদের মাধ্যম ইলেকট্রনিক। সো তাদের সাথে আমাদের কখনো ক্লাশ না, আমাদের সাধারণত একটা সন্ধি সম্পর্ক হবে। এমনকি মালিক পক্ষ যারা আছেন অ্যাটকো, তারাও কিন্তু তাদের অর্থ বিনিয়োগ, অসংখ্য পরিমাণ অর্থ এখানে বিনিয়োগ হয়
কিন্তু বিনিয়োগ করার মধ্য দিয়ে আমরা যেন প্রতিষ্ঠান ঠিকমতো পরিচালনা করতে পারি, সেই ধরনের তাদের সহযোগিতা যেমন আছে, আমরাও কিন্তু দক্ষ জনবল খোঁজার চেষ্টা করছি, কিন্তু দক্ষ জনবল আমরা খুঁজে কিন্তু পাচ্ছি না, বা আমরা সেটার জন্য কিন্তু এই এইটাস কাউন্সিল তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা বা তাদের সাথে করে একই রকমভাবে পিআইবি আছে, প্রত্যেকটা মানে সংস্থা এবং দপ্তরের সাথে সমন্বয় করে যদি সত্যিকার অর্থে দক্ষ সাংবাদিক, দায়িত্বশীল সাংবাদিক এবং জবাবদিহিতামূলক সাংবাদিকতা আমরা তৈরি করতে প্রতিষ্ঠা করতে পারি, অতীতে যেসব দুর্নাম যেসব প্রচার হয়েছে তা ভবিষ্যতে হবে না। এবং সেই লক্ষ্যে আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো দলকে, বিশেষ করে ক্ষমতাসীন দল বা বিরোধী দল, কাউকে খাটো করা, ফেভার করা, কাউকে বড় করে দেখা, এটি নয়। আমাদের মূল উদ্দেশ্য সৎ সাংবাদিকতা করা, দায়িত্বশীল সাংবাদিকতা করা, একই রকমভাবে রাষ্ট্রের কাছে, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা, যে সাংবাদিক হিসেবে যে সংকটগুলো মানুষের মধ্যে যে সংকট আছে সেই সংকট তুলে ধরা, এবং একই সাথে সংকটের সাথে যদি সমাধানেরও কোনো পথ থাকে সেটিও তুলে ধরা। এই উদ্দেশ্যেই আমরা এই সংগঠন এবং সংগঠনের মাধ্যমেই সকল টেলিভিশনকে নিয়ে আমরা একসাথে এগিয়ে যেতে চাই, এবং সেই জায়গায় সরকার হিসেবে অবশ্যই সরকারের সমর্থন এবং সমর্থনের পাশাপাশি সহযোগিতা, সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি। ধন্যবাদ। দর্শক, নবগঠিত সংগঠন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকারে কথা বলছিলেন ৭১ টেলিভিশনের সিইও শফিক আহমেদ। আমরা সেখানে সরাসরি ছিলাম। মাননীয় তথ্যমন্ত্রী যখন বক্তব্য রাখবেন আমরা নিশ্চয়ই তখন আবার সরাসরি যুক্ত হব। রাজধানীর ঢাকা ও আশেপাশের এলাকায় রাত থেকেই ঝোড়ো বাতাস সহ থেমে থেমে বৃষ্টি ঝরেছে। দুপুর পর্যন্ত এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে প্রবল বৃষ্টিপাতের কারণে ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। ভোরে ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টিপাত হয়, এতেই তৈরি হয় যানজট। কোথাও কোথাও পানি জমে বিপাকে পড়ে স্কুল, কলেজ সহ বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষ। এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর সহ দেশের ১০ জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগর লঘুচাপের কারণে আগামী কয়েকদিন দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির প্রবণতা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পরে। ৭১-এর সাথেই থাকুন। রাসায়নিক সংকটে এবার কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে রাসায়নিক আমদানি প্রায় ৫০% কমে যাওয়ায় এর দাম বেড়েছে কয়েক গুণ। ফলে চামড়া প্রক্রিয়াজাতে অন্তত ২০ গুণ খরচ বাড়বে বলে আশঙ্কা করছেন মালিকরা। তবে আমদানিকারকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবেই এর রাসায়নিকের বাজার অস্থির। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ট্যানারিতে পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণে লাগে ১২০ থেকে ১৩০ রকমের রাসায়নিক, যার বেশিরভাগই আমদানি নির্ভর। ট্যানারি মালিকরা বলছেন, কোরবানির ঈদ এগিয়ে এলেও প্রয়োজনীয় রাসায়নিক পাওয়া যাচ্ছে না। যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকু কিনতে হচ্ছে চড়া দামে। কেমিক্যালের ইন্টারন্যাশনালভাবে 30% 40% দাম বাড়ছে, পৃথিবীতে জাহাজ ভাড়া বাড়ছে, কিন্তু আমরা চামড়া বিক্রি বাড়ে নাই। ওভারঅল তো আমার লস। আমার দাম দিবে কে? আমার প্রাইস যদি বিক্রি করতে না পারে, 10 সেন্ট যদি আমার কেমিক্যাল কস্ট বেড়ে যায়, তাহলে আমি বিক্রি তো পাচ্ছি না। আমি আমদানিকারকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এবার রাসায়নিকের সংকট তৈরি হয়েছে। যেখান থেকে রবার্টিসগুলো আসে সেখান থেকে সবাই দাম বাড়ায়, এবং সিগনিফিকেন্টলি নট ইন 10%, 20%, 25% প্রাইসে কোনো ক্ষেত্রে বাড়াচ্ছে, কোনো 50% প্রাইস বাড়াই ফেলছে। কেমিক্যাল ইম্পোর্টার আমরা সেভাবে ইম্পোর্ট এখন করতে পারতেছি না, কারণ এই বেশি দামে কেমিক্যাল ইম্পোর্ট করে যদি এটাকে মার্কেটে যদি সেই পরিমাণ দাম না ওঠে, তাহলে তো সে লস যাবে, ডাইরেক্ট লস। তবে ট্যানারি মালিকদের সংগঠনের অভিযোগ, রাসায়নিক সহ সালফিউরিক অ্যাসিডের বাজারটা নিয়ন্ত্রণ করছে কয়েকটি সিন্ডিকেট। ছোট বড় মাঝারি ট্যানারি মালিকরা
যারা আপনার কমার্শিয়াল এক্সপোর্টার তারা কিন্তু আসলে কেমিক্যালস নিয়ে দিশারা। এই সালফারিক অ্যাসিড আপনার ছিল 40 টাকা কেজি, সেটা হয়ে গেছে 230 টাকা কেজি। এই যে আপনার প্রথম স্টেজে আমার কিন্তু সালফারিক অ্যাসিডের প্রয়োজন হয়, বাংলাদেশে 6-7টি কোম্পানি আপনার উৎপাদন করে, তারা আপনার সিন্ডিকেট করে আপনার এটা মূল্য বৃদ্ধি করে দিয়েছে। চলমান সংকটেও বন্ড সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কিছু পরিমাণ রাসায়নিক আমদানি করতে পারলেও বিপাকে পড়েছে নন বন্ডের কারখানাগুলো। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। সুস্থ হয়ে জুনের প্রথম সপ্তাহ কিংবা মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। দেশে ফিরে আগের মতো সক্রিয় হতে চিকিৎসকদের তরফ থেকে কোনো বাধা নেই বলেও জানালেন তার স্ত্রী আফরোজা আব্বাস। শনিবার সাংবাদিকদের তিনি এসব কথা জানান। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস। প্রায় প্রতিদিনই দেখা করছেন নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে, কথা বলছেন দেশে থাকা আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। প্রথম থেকে ওনাকে যেরকম দেখেছিলাম তার থেকে অনেক উন্নত হয়েছে। এখানকার ফিজিওথেরাপির চিকিৎসা চলছে। লাস্ট 1 উইকে আমি যেটা দেখেছি, অনেকদিন যাবত দেখছি তো, প্রায় ঘন ঘনই আসি, সবসময় দেখি ওনাকে। গত 1 সপ্তাহে র্যান্ডম উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে প্রায় 10-12 দিন হয়েছে সে পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক ভাবে চলাচল করে, এবং আমরা যখনই আসি আমাদের সাথে খুব আন্তরিকতার সহিত মিশে কথা বলে। আমরা আশা করি আগামী দিনেতেই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের নেতৃত্ব দিবেন, এই আশা প্রত্যাশী আমরা ব্যক্ত করছি। মির্জা আব্বাসের সাথে থাকা সহধর্মিণী আফরোজা আব্বাস বলছেন, স্বাভাবিকের চেয়েও দ্রুত উন্নতি হচ্ছে তার শারীরিক অবস্থা। দেশে ফিরে মির্জা আব্বাসের সংসদ ও রাজনীতিতে সক্রিয় হতেও চিকিৎসকদের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানান তিনি। তার ফিজিওথেরাপি চলছে। নিউরো সাইট যেটা ছিল, নিউরো বড় একটা হিমারেজ হয়ে গিয়েছিল, নিউরো সাইট এখন ওকে আছে। ডাক্তার বলেছেন ওটা এখন মানে জাস্ট ফলো আপ করতে, এখন ফিজিওটা দরকার। তো ফিজিওর জন্য আমরা এই মালয়েশিয়াতে প্রিন্স কোর্ট হসপিটালে আছি এবং ফিজিওটা রেগুলার চলছে, আলহামদুলিল্লাহ ভালোই চলছে, এবং ধীরে ধীরে উনি ফিজিওটাও রিকভার করছেন। গত 15 এপ্রিল বিশেষায়িত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় আনা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে। এর আগে মাথায় ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা থেকে সিঙ্গাপুর নেওয়া হয়। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দর্শক, নবগঠিত সংগঠন টেলিভিশন এডিটর্স কাউন্সিলে সৌজন্য সাক্ষাতে কথা বলছেন মাননীয় তথ্যমন্ত্রী। আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। মাস কমিউনিকেশনের, মাস মিডিয়ার ফ্রিডম এবং রেসপন্সিবিলিটিকে এনশিওর করার জন্য সে প্রপার মেকানিজমটা করতে পারছে কিনা, এটার নামে সে কোনো ধরনের কোনো আবার কর্তৃত্বের মধ্যে যাচ্ছে কিনা। নামে কমিশন, বাট আসলে দেখা গেল যে একটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেল, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্ট। যেমন আমাদের দেশে তো আমরা দেখেছি দুর্নীতি দমন ব্যুরোকে দুর্নীতি দমন কমিশন করা হয়েছে। আবার কমিশন করার পরে কিন্তু ব্যুরোকে যেভাবে ব্যবহার করা হতো তার চেয়ে তো খারাপভাবে ব্যবহার করা হয়েছে কমিশনকে। মানবাধিকার কমিশন নামমাত্র করা হয়েছে, আজিব যেটা সরকারের একটা ইনস্ট্রুমেন্ট। কোন মানবাধিকারকে সে লঙ্ঘন মনে করবে আর কোন মানবাধিকারকে সে পাশ কাটিয়ে চলবে। মানবাধিকার কমিশনের দায়িত্বই দাঁড়ালো ফ্যাসিস্টের মানবাধিকার লঙ্ঘনের সমস্ত ঘটনাকে আন্তর্জাতিক বিবেকের কাছ থেকে আড়াল করার জন্য মানবাধিকার কমিশন হয়ে গেল এটাকে এনওসি দেওয়ার একটা অথরিটি। তো ফলে এই বিষয়গুলি কিন্তু গণমাধ্যমের প্রধান অংশীদার হিসাবে আপনাদের বিষয় এবং আপনাদের সকলের বুঝ ব্যবস্থার মধ্যে এটা আসা দরকার, এবং এটা ইন্ডিপেন্ডেন্টলি এটা বোঝা এক জিনিস, আর পেশাগতভাবে সকলে মিলে বোঝা কিন্তু আর এক জিনিস। এবং সেই বিবেচনায় টেলিভিশন এডিটর্স কাউন্সিলের এই জন্মটা আমি মনে করি এটা আপনারা একটা ঐতিহাসিক কাজ করেছেন। আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, গণমাধ্যম জগতের জন্য এটা একটা মাইল ফলক হিসাবে থাকবে। দর্শক, নবগঠিত সংগঠন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সৌজন্য সাক্ষাতে কথা বলছিলেন মাননীয় তথ্যমন্ত্রী। আমরা সেখানে সরাসরি ছিলাম। পদ্মায় পানি বেড়ে যাওয়ায় পাটুরিয়া ঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। 3টি ফেরিঘাটের পন্টুনে
পানি উঠে যাচ্ছে, এতে যানবাহন ফেরিতে ওঠানামায় ভোগান্তির শিকার হচ্ছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, ঘাট এলাকায় জিও টিউব ফেলে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করা হয়েছে। এছাড়া যানবাহনগুলো নিরাপদে ফেরিতে ওঠানামার জন্য ঘাটের পন্টুনগুলোকে নিচের স্তর থেকে উপরে ওঠানোর কাজও শুরু করা হয়েছে। ঈদের আগেই জিও টিউব ডাম্পিং ও ঘাট উপরে ওঠানোর কাজ শেষ করা হবে। আমরা 200 মিটার এলাকায় কাজ করার জন্য আমরা কিছু বরাদ্দ পেয়েছি। সেই বরাদ্দের মধ্যে থেকে আমরা জিও টিউব এবং জিও ব্যাগ দিয়ে 2 নম্বর ফেরিঘাট এবং লঞ্চ ঘাটের মধ্যবর্তী এলাকায় 200 মিটার এলাকায় আমরা নদী জিও টিউবটা কাজটা আমাদের চলমান আছে। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে সুনামগঞ্জে বাড়ছে হাওর ও সুরমা কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি। গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 35 সেন্টিমিটার বেড়ে শহরের নবীনগর পয়েন্ট দিয়ে বিপদসীমার মাত্র 76 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভারতের উজানে অতি ভারী বৃষ্টিপাত সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে 18 এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহ সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই, ভুগাই, কংস এবং অন্যান্য উপনদী সমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও মৌসুমী বিপদসীমা অতিক্রম করেছে। এতে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে শঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র। অপরদিকে বৃষ্টির ফলে হাওর ও নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিতে হাওরের উঁচু এলাকার ফসল। ক্ষয়ক্ষতি এড়াতে হাওরের পাকা ধান কেটে নিতে কৃষকদের অনুরোধ জানিয়েছে কৃষি বিভাগ। সুনামগঞ্জের হাওয়ার পরিস্থিতির সর্বশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, হাওরের পরিস্থিতি জানাবেন। নদ নদীর পানি কতটুকু বাড়লো, আবহাওয়া অধিদপ্তর কি বলছে এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা যদিও কিছুদিন যাবৎ এই সুনামগঞ্জের নদ নদী এবং পানির খবরাখবর জানাচ্ছিলাম, আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে সুরমা নদী একেবারে পানিতে টইটম্বুর এবং আসলে ক্রমশই পানি বাড়ছে। আজকে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য সেটি হচ্ছে সুনামগঞ্জের গত 48 ঘন্টায় গতকাল বেড়েছে হচ্ছে 61 সেন্টিমিটার, আজকে বেড়েছে 35 সেন্টিমিটার। অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে এবং পানি বৃদ্ধি পাচ্ছে, উজানেও কিন্তু পানি হচ্ছে। আমরা বন্যা এবং আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্রর যে তথ্য আমরা জানতে পেরেছি যে উজানে 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 18 মে পর্যন্ত বৃষ্টিপাত হবে। এর ফলে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। শঙ্কার কথা হচ্ছে এখনো কিন্তু কৃষি বিভাগের যে তথ্য, নন হাওর অর্থাৎ উঁচু এলাকার জমি এখনো কর্তনের বাকি রয়েছে। প্রায় এখন পর্যন্ত 80 ভাগ কাটা হয়েছে। এই যে 20 ভাগ ধান ঝুঁকিতে থাকবে এমনটাই কৃষি বিভাগ জানিয়েছে। তাই এই যে পানি বাড়ছে, এর ফলে যাতে ক্ষয়ক্ষতি এড়ানো যায় দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং যে সকল ধান আসলে এখনো শুকানো যায়নি, এই বৈরী আবহাওয়ার কারণে সেটি ছড়িয়ে ছিটিয়ে রাখা এবং বাতাসে যাতে আর্দ্রতা নষ্ট না হয় সেই পরামর্শ কৃষকদেরকে দেওয়া হচ্ছে। আসলে এখনো পর্যন্ত যদি এই পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে যে ফসল রক্ষা বাঁধ আছে সেই বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ইতিমধ্যে যেহেতু মেয়াদকাল পার হয়েছে, যে কোনো সময় ভেঙে আবারও ব্যাপক পরিমাণ ফসল হানি হতে পারে যে অবশিষ্ট ফসল রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে দ্রুততম সময়ের মধ্যে ধান কাটতে হবে, নতুবা এই ধান ক্ষতিগ্রস্ত হবে। কৃষি বিভাগও বলছে যে ধান কাটার জন্য আসলে আবহাওয়ার উপরই নির্ভর করছে অবশিষ্ট ধান কাটা এবং ক্ষয়ক্ষতির বিষয়ে। মুন্নি। শহীদ নূর, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। সুনামগঞ্জের হাওর পরিস্থিতির সবশেষ খবরাখবর আমরা জানছিলাম শহীদ নূর আহমেদের কাছ থেকে। দর্শক, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ জানাজায় অংশগ্রহণ করেছেন। সেখানে আছেন সহকর্মী মনিজ। আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।